প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সমাধান বা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আলোচনা। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। এটার মানেটা হলো পরমাণুর মাঝে ইলেকট্রনগুলো কোথায় থাকে, কিভাবে থাকে এবং কোন অরবিটালে কতগুলো থাকে, কয়টি করে থাকে, তাদের স্পিন কি, এগুলা বিস্তারিত ব্যাখ্যা এবং বর্ণনা, এবং সেই সাথে পারমাণবিক বর্ণালীর উৎস। এটা মানে হচ্ছে যে পরমাণুতে মাঝে মাঝে বর্ণালী দেখা যায়, এই বর্ণালীগুলা কেন হয়, এই বর্ণালীর উৎস সম্পর্কিত আলোচনা আমাদের আজকে আলোচ্য বিষয়। সর্বপ্রথম যদি আমি অ্যাসাইনমেন্টের প্রথম অংশটা দেখি, তাহলে আমাদের যে প্রথম একে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ ব্যাখ্যা। একে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ ব্যাখ্যা। আমরা সাধারণত ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো যদি ব্যাখ্যা করতে চাই, সর্বপ্রথম আমাদের ইলেকট্রন বিন্যাস কি এটা আমাদের জানতে হবে। যে কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরের যে অরবিটালগুলো আছে, সেই অরবিটালগুলোতে নিয়ম অনুযায়ী সাজানোর যে প্রক্রিয়া বা নিয়ম অনুযায়ী সাজানোর যে পদ্ধতি, সেটাকে আমরা বলা হয় ইলেকট্রন বিন্যাস। এক কথায় তুমি যদি বলতে চাও, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলোকে নিয়ম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলা হয়। ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন ধরনের নীতি আছে। সর্বপ্রথম আমরা নীতিগুলো যদি একটু দেখি, আমাদের একটা হলো আউফবাউ নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সাধারণত আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো এই তিনটা নীতি মেনেই চলে, এবং আমরা সাধারণত ইলেকট্রন বিন্যাস এই তিনটা নীতিতে আমরা করি। তাহলে সর্বপ্রথম আমাদের আউফবাউ নীতিটাতে আসা যাক, যে আউফবাউ নীতিটা আসলে কি। আউফবাউ শব্দটা হচ্ছে একটা জার্মান শব্দ, যেটা বিল্ডিং আপ বা ক্রমান্বয়ে উপরের দিকে উঠছে এই বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যে আউফবাউ একটি জার্মান শব্দ, যার অর্থ হলো বিল্ডিং আপ, অর্থাৎ পরমাণুতে বা উচ্চক্রম, পরমাণুতে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ হলে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। পরমাণুতে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ হলে তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটা হচ্ছে আউফবাউ নীতির মূল কথা। তবে আমরা একাধিক অরবিটালের শক্তি যদি সমান হয়ে যায়, তাহলে সে কিভাবে যাবে? যদি আমরা দেখি যে একাধিক অরবিটালের শক্তি সমান হয়ে গেছে, তাহলে যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান শক্তি স্তর n এর মান কম, সেই অরবিটালটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমি একটু স্পেস দিচ্ছি পুরো বোর্ডটা দেখার জন্য। তোমরা সবাই ভালো করে বোর্ডটা একটু দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে লিখতে সুবিধা হবে। আচ্ছা, এখন এই যে বললাম যে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাবে, তাহলে যদি একাধিক অরবিটালের শক্তিটা সমান হয়, যদি একাধিক অরবিটালের শক্তি সমান হয়, তাহলে যার n এর মান কম অর্থাৎ প্রধান শক্তি স্তর সংখ্যা এটার মান কম, সেই অরবিটালে ইলেকট্রনটা আগে যাবে। তাহলে আমরা অরবিটালগুলোর শক্তি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা n প্লাস l, এই যে n প্লাস l এই সূত্রটা দিয়ে আমরা বিভিন্ন অরবিটালের শক্তি নির্ণয় করতে পারি। এখানে n ইকুয়াল হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, যেটাকে আমরা 1 2 3 4 অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি দ্বারা আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। সাধারণত 1 2 3 4 দিয়েই প্রকাশ করা হয়। এরপরে যেটা আছে l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা থাকবে, যেটা আমরা s অথবা p অথবা d অথবা f এগুলো থাকতে পারে। যদি s থাকে তাহলে s এর ইকুয়াল হচ্ছে 0, যদি p থাকে p এর জায়গায় 1, d থাকে হচ্ছে 2, f হলে কি 3, অর্থাৎ 0 1 2 3 s p d f। আমরা উদাহরণ হিসেবে দু একটা নিতে পারি, যেমন n প্লাস l সূত্র দিয়ে 3d ও 4s অরবিটালের শক্তি নির্ণয়। আমরা যদি 4s অরবিটালের শক্তির কথা চিন্তা করি, যে 4 আর s যেহেতু আছে, s মানে l এর মান হচ্ছে 0,
তাহলে 4 + 0 = 4। আবার একইভাবে যদি আমরা 3D এর শক্তিটা নির্ণয় করি তাহলে 3D মানে n + l সূত্র অনুযায়ী n এর মান হচ্ছে 3 আর d মান হচ্ছে কত 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 3 + 2 = 5। আমরা একই সাথে শুধু 3D আর 4s কেন, আমরা যদি 2p এর শক্তি নির্ণয় করতে পারি তাহলে 2 + 1 এটা হচ্ছে 3। আমরা যদি 3s এর শক্তি নির্ণয় করি 3 + s এর জন্য হচ্ছে 0 = কি 3। এখানে একটা মুখ্য বিষয়, এই দুটো উদাহরণ দেওয়ার কারণ হলো আমরা যদি প্রথম দুটো দেখি 4s আর এই যে 3d, এই দুটো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব 4s এবং 3d এর মাঝে 3d এর শক্তি হলো 5 এবং 4s এর শক্তি হলো 4। ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে গিয়ে প্রবেশ করবে। আবার দ্বিতীয় উদাহরণটা দেওয়ার অর্থ হলো এখানে 2p এবং 3s দুইটা অরবিটাল অর্থাৎ সমান। তো যেহেতু দুইটা অরবিটালের শক্তি সমান সেহেতু আমরা কি করতে পারি, আমরা যদি একাধিক অরবিটালের শক্তি সমান হয় তাহলে যে অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্যাট মিন্স n এর মান কম, আমরা সেই অরবিটালটাতে ইলেকট্রন আগে প্রবেশ করব। তাহলে p এবং 3s এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে 3s এবং 2p উভয়ের শক্তি হচ্ছে 3। এক্ষেত্রে 2p এবং 3s উভয়ের শক্তি সমান হলেও প্রধান শক্তি স্তর n এর মান 2p তে হচ্ছে 2, 3s হচ্ছে 3, একটাতে 2 একটাতে 3। যেহেতু 2p এর 2 টা হচ্ছে ছোট তাই এটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আমরা বিভিন্ন অরবিটালের শক্তি নির্ণয় করে তাদের শক্তির ক্রম অনুযায়ী অরবিটালগুলোকে আমরা লিখব। এখন আমরা দেখব n + l সূত্র অনুযায়ী অরবিটাল সমূহের ক্রম, অর্থাৎ আমরা বিভিন্ন শক্তি স্তরের বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটাল আছে। যেমন 1 নম্বর শক্তি স্তরের কথা যদি আমরা বলি তাহলে একটি মাত্র উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে। আমরা যদি 2 নম্বর শক্তি স্তরের কথা বলি তাহলে 2s এবং 2p। 3 নম্বর শক্তি স্তরের কথা বলে 3s 3p, 4 নম্বর 3s 3p 3d, 4 নম্বর শক্তি স্তরের কথা বললে 4s 4p 4d 4f এভাবে যেতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন অরবিটাল যেগুলো আছে তাদের শক্তির ক্রম, যেটা শক্তির ক্রমটা এখানে লিখেছি। যেমন আগে ইলেকট্রন যাবে 1s এ, তারপরে 2s এ, তারপরে 2p, তারপরে 3s। যদিও এখানে 2p এবং 3s যদি চিন্তা করি 2p এর শক্তিও 3, 3s এর শক্তিও 3, কিন্তু 2p 2 + 1 3 + 0 দুটাই 3। তারপরেও কি হচ্ছে, দেখা গেছে যে n এর মান আমার 2p তে হচ্ছে 2, 3s এ হচ্ছে 3, তাই 2 হচ্ছে নিম্ন, তাই আমার 2 তে ইলেকট্রন আগে যাবে। এরপর এখানে আমরা 3p এর পরে 3d আসার কথা, কিন্তু এখানে আমরা 4s কে দিয়েছি। কেন 4s কে দিয়েছি? এর কারণটা হলো আমরা জানি n + l সূত্র অনুযায়ী আমরা যদি 4s এর শক্তি নির্ণয় করি তাহলে সেটা পাবো আমরা 4, আর যদি 3d এর শক্তি নির্ণয় করি তাহলে 3 + 2 আমরা পাবো 5। তো যে নিয়মে আমরা নিয়ম অনুযায়ী যদি যেতে চাই তাহলে আমার 3d যে অরবিটালটা এটা শক্তি 5 এবং 4s যে অরবিটালটা এটা শক্তি 4 অর্থাৎ 4। এক্ষেত্রে আমি 4 নাম্বার যে শক্তি স্তরটা আছে 4 এর যে শক্তি স্তরটা আছে অর্থাৎ 4s এটার শক্তি কম, 3d এর শক্তি বেশি, তাই 4s এ আমরা আগে ইলেকট্রন দেব, তারপর 3d তে ইলেকট্রন দেব। আমরা উদাহরণ হিসেবে এখানে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি দেখানো হলো। এরকম পটাশিয়ামের আমরা এখানে 1s এ দিলাম, 2s এ দিলাম, 2p তে দিলাম, তারপরে 3s এ দিলাম, এরপরে 3p তে দিছি। সিরিয়ালি যদি আমরা যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার 3d আসার কথা, কিন্তু আমরা 3d তে 0 দিয়ে আমরা 4s এ 1 দিয়ে দিলাম। কেন? কারণ 3d তে শক্তি বেশি ছিল, তার 4s এর শক্তি হচ্ছে 3d এর চেয়ে কম ছিল, তাই আমার ইলেকট্রনটা আগে 4s এ প্রবেশ করে। কেন 4s এ প্রবেশ করে? হাউফবাউ নীতিতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করলে তারপর কি উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর 4s, তাই নিম্ন শক্তি স্তরে গেছে, তারপর 3d তে গেছে। আমরা পরপর পরের 19 এর পরে 20 নাম্বার মৌলের যে ইলেকট্রন বিন্যাসটা এটা দেখলাম যে এটা তো 3d তে না গিয়ে 4s এ আগে যায়। যেহেতু 4s সর্বোচ্চ 2টি ইলেকট্রন নিতে পারে এবং 3p তে 18টা যাওয়ার পরে আর 2টা ইলেকট্রনই থাকে, তাই এটা আমরা 4s কে দিয়ে দিলাম। 4s পূর্ণ হয়ে গেল। এখনো কিন্তু 3d তে ইলেকট্রন যায়নি।
এখন আমরা যদি দেখি স্ক্যান্ডিয়াম, তার পরবর্তী মৌলটা যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, যাতে ইলেকট্রন সংখ্যা 21, এই 21 এর ক্ষেত্রে সর্বশেষ যে ইলেকট্রন 18টা 3p পর্যন্ত 18টা যাওয়ার পরে 3টা থাকে। 3p এর পরে নিয়ম অনুযায়ী ইলেকট্রন যাবে 4s এ। আমরা জানি 4s অরবিটাল সর্বোচ্চ দুটি ইলেকট্রন প্রবেশ নিতে পারে, দুটি ইলেকট্রন s এ প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে আবার দুইটা পূর্ণ করার পর আরেকটা ইলেকট্রন অবশিষ্ট রয়ে যায়, সেটা উচ্চ শক্তির অরবিটাল 3d তে প্রবেশ করে। এই হয়ে গেল আমার আউফবাউ নীতির ব্যাখ্যাটা। এখন আমার এই n+l এর যে সূত্রটা, এই n+l এর সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সঠিক তথ্য দিলেও কিছু কিছু ক্ষেত্রে এটা নাও মিলতে পারে, তবে এটা নিয়ে ভয়ের কিছু নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে কাজগুলো হচ্ছে, আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করছি, সেগুলো এই নীতিগুলো মেইনটেইন করে বা এই নীতিগুলো মেনে আমরা কি করছি। এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই, হুন্ডের নীতি। আমার আউফবাউ নীতির পরবর্তী নীতিটা হলো হুন্ডের নীতি। তো হুন্ডের নীতিটা কি? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এক কথায় যদি আমরা বলতে চাই, সমশক্তির অরবিটালে ইলেকট্রনগুলো প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, এরপর আরো ইলেকট্রন যদি থাকে তাহলে তা উল্টা ভাবে প্রবেশ করবে। আমার সমশক্তির যারা অরবিটাল থাকবে তাদেরকে আমি প্রথমে একটা একটা দিয়ে যাব, তারপর আরো যে ইলেকট্রনগুলো থাকবে তাদেরকে আমি উল্টা ভাবে দিয়ে আসবো, অর্থাৎ বিপরীত স্পিনে দিয়ে আসবো। সমশক্তির অরবিটাল বলতে আসলে আমরা কি বুঝছি? যেমন আমরা যদি পি অরবিটালটার কথা চিন্তা করি, পি অরবিটালের আরো তিনটা ভাগ আছে। কিরকম? px, py, pz। এটা দিক বিন্যাসের উপর ভিত্তি করে এই ভাগগুলো করা হয়েছে, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের উপর ভিত্তি করে। যে p অরবিটালে যে তিনটা ভাগ আছে, আমরা জানি p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন যাইতে পারে 6টা। কিন্তু p অরবিটালের এক্ষেত্রে তিনটা ভাগ থাকার কারণে প্রথমে আমার একটি একটি করে ইলেকট্রন যাবে, এরপর যদি আরো ইলেকট্রন থাকে তাহলে তা আমি উল্টা ভাবে বিপরীত ভাবে আমি কি প্রবেশ করাবো। অর্থাৎ প্রথমে একটা একটা দিয়ে যাব, দেওয়ার পরে যদি থাকে তাহলে উল্টা উল্টা দিয়ে যাব। দেওয়ার পরে যখন সবটা দুইটা করে পূর্ণ হয়ে যাবে, বিপরীত স্পিন দ্বারা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ টোটাল 6টা ইলেকট্রন আসবে পিতে, তখন পি অরবিটালেও আর কোনো ইলেকট্রন যাবে না, তখন পরবর্তী অরবিটালে চলে যাবে। আবার ডি অরবিটালের কথা যদি আমরা বলি 5টি, এখানে ডি অরবিটাল যেমন হচ্ছে dxy, dyz, dzx, dx2, dz2। এই ক্ষেত্রে এই 5টা অরবিটালের শক্তিও কি সমান। আমার ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। যেহেতু ডি অরবিটালের 5টা ভাগ আছে, এই প্রত্যেকটা অরবিটালে আবার 2টা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে। তবে অবশ্যই আমার কাছে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে dxy যাবে, 2টা থাকলে dxy dyz এ যাবে, 3টা থাকলে dxy dyz dzx এ যাবে। এভাবে 5টা পর্যন্ত একটি একটি করে দিয়ে যাব। মনে করে এখানে একটি দিলাম, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এরপর যদি আরো ইলেকট্রন থাকে, যদি 6 নম্বর ইলেকট্রনটা আসবে এখানে, 7 নম্বর ইলেকট্রনটা আসবে এখানে, 8 নম্বর ইলেকট্রনটা আসবে এখানে, 9 নম্বর ইলেকট্রনটা এখানে, 10 নম্বর ইলেকট্রনটা এখানে, এভাবে যাবে। আবার নিচের দিকে যদি তাকাই, আমি f অরবিটালের ভাগগুলো এখানে লিখে দিয়েছি। f অরবিটালের মাঝে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ করতে পারে 14টি, বাট f অরবিটালের ভাগ হচ্ছে তোমার 7টি, তাই প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যেতে পারে। এক্ষেত্রে আমার এই যে f অরবিটালে প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, এরপর 7টি হয়ে যাওয়ার পর যদি আরো ইলেকট্রন থাকে তাহলে 14টা পর্যন্ত তার উল্টা ভাবে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এখন এই হুন্ডের নীতি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আমরা একটু দেখি। এবার আমরা নাইট্রোজেনের উদাহরণ থেকে আমরা দেখতে পারি কিরকম। নাইট্রোজেনের সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হচ্ছে 1s2 2s2 2p3, অর্থাৎ 1s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি ইলেকট্রন এবং 2p অরবিটালে 3টি ইলেকট্রন। এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এক্ষেত্রে আমরা যদি এদেরকে একটু সাজাই, যে s অরবিটালে আমার 2টি ইলেকট্রন আছে, তার s অরবিটাল পূর্ণ করে আমার 2s এ গেছে, 1s টা পূর্ণ করে 2s এ গেছে। সেক্ষেত্রে আমরা এই যে একটি ইলেকট্রন দিলাম, এখন আমার আরো ইলেকট্রন আছে, তার উল্টা বা বিপরীত স্পিনে দিলাম। এখন এখানে আমার 2টা ইলেকট্রন, এই যে একটা, এই যে 2টা বিপরীত স্পিনে দিলাম। বাট p অরবিটালে আমার ইলেকট্রন হচ্ছে 3টা, p অরবিটালের ভাগ হচ্ছে আমার 3টা, বাট টোটাল ইলেকট্রন নিতে পারে 6টা, কিন্তু আমার কাছে 6টা নেই, আমাদের কাছে আছে 3টা। তাই এই অরবিটালগুলো প্রথমে আমরা একটি একটি দিয়ে দিয়ে আসবো, একটি একটি দিলাম। তাহলে p অরবিটালে আমার 3টি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আমরা পাইলাম। কিন্তু যদি আরো ইলেকট্রন থাকতো তাহলে আমরা উল্টা করে দিয়ে আসতাম।
আবার নিচেরটা যদি একটু দেখি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p4, অর্থাৎ 1s অরবিটালে দুটি ইলেকট্রন, 2s অরবিটালে দুটি ইলেকট্রন, 2p অরবিটালে চারটি ইলেকট্রন। এক্ষেত্রে 1s2 1 2 আমরা দিয়ে দিলাম, 2s দিয়ে দিলাম, বাট এই যে আমার সমশক্তি যারা অরবিটাল আছে, নিম্ন শক্তি দিলাম, উচ্চ শক্তিতে গেলাম, বাট সমশক্তি যারা আছে তাদের ক্ষেত্রে প্রথমে আমার একটি দিতে হবে, এরপর আরো একটি ইলেকট্রন বাকি রয়েছে, সেটা আমরা 2px অরবিটালে উল্টা করে দিয়ে দিব। এটাই ছিল হুন্ডের নীতি। তবে হুন্ডের নীতির মূল কথাটা হলো যে সমশক্তির অরবিটালে ইলেকট্রন একটি করে প্রবেশ করবে, যদি আরো ইলেকট্রন থাকে তাহলে তা পরবর্তীতে যুগলবদ্ধ হবে বা জোড়া বাঁধবে। আর অর্ধপূর্ণ অরবিটালে ইলেকট্রন স্পিন একইমুখী হয়, মানে যে সকল অরবিটালগুলো অর্ধপূর্ণ হয় সেগুলোতে ইলেকট্রনের স্পিন সর্বদা একইমুখী হয়। আর একইমুখী স্পিনের ক্ষেত্রে আমার বিকর্ষণ বলটা, ইলেকট্রনের মাঝে বিকর্ষণটা কম হয়, তাই সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক কি স্থিতিশীল হয়। এটা হচ্ছে আবার হুন্ডের নীতির কি মূল কথা। তাহলে আমরা এখন আউফবাউ নীতির মূল কথা দেখলাম, আবার হুন্ডের নীতির মূল কথাটা দেখলাম, আউফবাউ নীতিটা ব্যাখ্যা করলাম এবং হুন্ডের নীতি ব্যাখ্যা করলাম। এখন আমরা পলির বর্জন নীতি অর্থাৎ পাউলির বর্জন নীতি নিয়ে আমরা কথা বলবো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিটা কি? যে তিনি কি বলেছেন? তিনি বলেছেন একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি অসমান হবে। কোয়ান্টাম সংখ্যা যেটা n এর মান বোঝাচ্ছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা l এর মান বোঝাচ্ছি, আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা m এর মান বোঝাচ্ছি, আবার স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা স্পিন বোঝাচ্ছি ইলেকট্রনের। এক্ষেত্রে আমরা যদি আবার বলি কথাটা, যে কোনো একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তিনটি কোয়ান্টাম সংখ্যার মান যদি সমান হয়েও যায়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি হবে? ভিন্ন হবে। এটার মানেটা হচ্ছে যে n এর মান, l এর মান, s এর মান, m এর মান, এই চারটা মান থেকে যদি দুইটা ইলেকট্রনের তিনটা মান সমান হয়েও যায়, চতুর্থ মানটা অবশ্যই একটা না একটা ভিন্ন থাকবেই। তবে হ্যাঁ, চারটা কোয়ান্টাম সংখ্যার মানই ভিন্ন হতে পারে, কিন্তু চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রকম হতে পারে না। এটা আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজে আমরা দেখতে পারি। কিভাবে? হিলিয়ামের মাঝে দুইটা ইলেকট্রনই আছে, তার মাঝে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা প্রথম ইলেকট্রনটার জন্য যদি আমরা কি করি, চারটা কোয়ান্টাম সংখ্যার সেট, যেমন n এর মান, l এর মান, m এর মান, s এর মান নির্ণয় করি, তাহলে কি রকম পাই? যে এটাতে আমি n এর মান, n বলতে প্রধান শক্তি স্তর বোঝানো হচ্ছে, n এর মান হচ্ছে 1, কেন? এটা 1 নম্বর শক্তি স্তরে আছে। l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি ওই s আছে, যেটা আমরা জানি s ইকুয়াল হচ্ছে 0, p এর জন্য হচ্ছে 1, d এর জন্য হচ্ছে 2, f এর জন্য হচ্ছে 3। তো যেহেতু 1s, তাহলে আমার l এর মান হবে 0, আর m টা মূলত নির্ভর করে এই l এর মানের উপর। m এর মানটা হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l, মানেটা হচ্ছে কোনো একটা যদি 1 হইতো, ধরে নিলাম এখানে 1 হইলো আমার l এর মান, l ইকুয়াল যদি 1 হয় তাহলে এটা -1 0 +1, এটা হচ্ছে এই l এর তিনটা মান, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস l। মূল ব্যাপারটা হচ্ছে এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 1, তাই n এর মান হচ্ছে 1, l ইকুয়াল 0, s সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা হচ্ছে s, s এর মান হচ্ছে 0, আর m এর মানটা ডিপেন্ড করে l এর মানের উপর, যেহেতু l এর মান 0 তাই m এর মানটাও 0, আর এটা হচ্ছে আমার s এর মান হচ্ছে +½ আবার দ্বিতীয় ইলেকট্রনটার জন্য যদি দেখি, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা হচ্ছে আমার E2 এর জন্য n ইকুয়াল 1, এই যে 1 নম্বর শক্তি স্তর, l ইকুয়াল 0, কেন? s অরবিটালে আছে, m এর মান 0, l এর মান 0, তাই m এর মান 0, আর s ইকুয়াল -½ কারণ এটা স্পিনটা ওই আগে যে ইলেকট্রনটা ছিল তার বিপরীত উল্টা দিকে হয়ে গেছে, এইজন্য এটা স্পিন বিপরীত। এক্ষেত্রে আমরা কি দেখতে বললাম? হিলিয়ামের ক্ষেত্রে দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট থেকে দেখা যায় উভয় ইলেকট্রনের জন্য, মানে উভয়ের, এটা হবে উভয়ের ইলেকট্রনের জন্য n, l ও m এর মান সমান, কিন্তু s এর মান কি
ভিন্ন হয়। কি রকম? প্রথম ইলেকট্রনটার জন্য s এর মান হচ্ছে +12, দ্বিতীয় ইলেকট্রনটার জন্য s এর মান হচ্ছে -12। এখান থেকে আমরা পলির বর্জন নীতি প্রমাণ করতে পারলাম যে পলির বর্জন নীতিটা হচ্ছে যে কোনো দুইটা ইলেকট্রনের কোনো একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারবে না। 3টি কোয়ান্টাম সংখ্যার মান যদি সমান হয়েও যায়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এটা এখানে দেখানো হয়েছে। পাউলির বর্জন নীতির প্রয়োগ। পাউলির বর্জন নীতি ব্যবহার করে বিভিন্ন শক্তি স্তরে সর্বাধিক কতগুলো ইলেকট্রন প্রবেশ করে তা জানা যায়। এই একই সাথে আমাদের যে ইলেকট্রন বিন্যাসের যে তিনটা নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি, এগুলো ব্যাখ্যা করা হলো। 1 নম্বর অ্যাসাইনমেন্টের প্রথম যে তথ্যটা আছে একে আরেকটা তথ্য বাকি আছে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখন আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে আলোচনা করব। এবার আসি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের আলোচনায়। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বলতে আসলে আমরা কি বুঝি বা কি বিষয় বোঝানো হচ্ছে এখানে? আমরা জানি নরমালি সমশক্তির যে অরবিটাল গুলো আছে, আর এই সমশক্তির অরবিটাল গুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকলে স্থিতিশীলতা অর্জন করে। আমরা যদি কোনো একটা অরবিটাল পূর্ণ থাকে, অর্ধপূর্ণ থাকে, তাহলে তা স্থিতিশীলতা অর্জন করে। কেন করে? কারণ অর্ধপূর্ণ থাকা অবস্থায় ওই ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হয়। এই জন্য তারা কি করে? তাদের যে বিকর্ষণটা কম হয়, তাই স্থিতিশীলতা অর্জন করে। সাধারণত পূর্ণ অথবা অর্ধপূর্ণ উভয় অবস্থাতেই কি ইলেকট্রন বিন্যাসগুলো অধিক স্থিতিশীলতা অর্জন করে। যেমন s অরবিটালের কথা যদি আমরা বলি, তাহলে s অরবিটালে দুইটি ইলেকট্রন থাকলে পূর্ণ হয়, একটি থাকলে অর্ধপূর্ণ হয়। p অরবিটালের কথা বললে সে সর্বোচ্চ 6টি ইলেকট্রন নিতে পারে। সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকলে সে পূর্ণ হবে, আর 3টি ইলেকট্রন থাকে তাহলে সেটি হবে অর্ধপূর্ণ হবে। আবার d অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ ক্ষমতা হচ্ছে 10টি। d অরবিটালে যদি আমার 5টি ইলেকট্রন যায় তাহলে অর্ধপূর্ণ, 10টি গেলে পূর্ণ। f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ ক্ষমতা হচ্ছে আমার 14টি, বাট f অরবিটালে যদি 7টি ইলেকট্রন প্রবেশ করে তাহলে f অরবিটালটা হচ্ছে অর্ধপূর্ণ, 14টা ইলেকট্রন প্রবেশ করলে f অরবিটাল হচ্ছে পূর্ণ। তবে কোনো একটি অরবিটাল পূর্ণ হোক অথবা অর্ধপূর্ণ হোক, উভয় অবস্থাতেই স্থিতিশীলতা কি করবে? অর্জন করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা ব্যাখ্যাটা কিভাবে দিতে পারি? যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সর্বশেষ ইলেকট্রন দুটো অরবিটাল যদি আমরা একটু খেয়াল করি, সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় গেছে? আমরা দেখতে পেলাম যে 4s আগে গেছে, তারপরে 3d তে চলে আসছে। কিন্তু এখানে সমস্যাটা হলো, সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কিন্তু এক্ষেত্রে 4s যে অরবিটালটা সে নিম্ন শক্তি স্তর পূর্ণ না করেই উচ্চ শক্তি স্তরে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমার স্বাভাবিক নিয়মের কি? ব্যতিক্রম। আবার কপারের ক্ষেত্রে যদি আমি কথা বলি, তাহলে এক্ষেত্রে আমার 3d10 4s1 নিয়ম অনুযায়ী 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। কেন? 4s অরবিটালের শক্তি হচ্ছে আমার কত? 4, আর 3d অরবিটালের শক্তি হচ্ছে আমার 5। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে 4s অরবিটালে ইলেকট্রন যাবে, 4s পূর্ণ হবে, তারপর 3d তে যাওয়ার কথা। অর্থাৎ এখানে 4s2 এবং 3d 9 হওয়ার কথা ছিল। কিন্তু দেখতে পেলাম কি যে 4s অরবিটাল একটা থাকলে অর্ধপূর্ণ, দুটো থাকলে পূর্ণ, উভয় অবস্থাতেই স্থিতিশীল। কিন্তু আমার এই যে d অরবিটালটা 5টা থাকলে অর্ধপূর্ণ, 10টা থাকলে পূর্ণ। তাই আমি 4s থেকে একটি ইলেকট্রন নিয়ে 4s কে অর্ধপূর্ণ করে দিয়ে তারপর আমি 3d কে পূর্ণ করে দিলাম। এতে 4s অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল এবং 3d পূর্ণ অবস্থায় স্থিতিশীল, অর্থাৎ উভয় অরবিটাল স্থিতিশীলতা অর্জন করে। এবার আসি আর কি কি বিষয় ব্যতিক্রম হতে পারে বা আর কি কি বিষয় আমাদের একটু জানা দরকার। আমরা অনেক সময় দেখি যে উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা অনেক উচ্চ, তাদের ক্ষেত্রে NF, N বলতে সেটা আমার স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছি, 4f 5f এগুলো বোঝাচ্ছি, এবং n+1 * d অরবিটালের শক্তির পার্থক্য খুব কম থাকে। মানে উচ্চ শক্তি মানে উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে NF এবং n+1 * d অরবিটালের শক্তির পার্থক্য খুব কম থাকে। ফলে এদের ক্ষেত্রে f অরবিটালে ইলেকট্রন না গিয়ে পরবর্তী d অরবিটালে ইলেকট্রনের ক্রস ওভার ঘটে। মানে f অরবিটালে ইলেকট্রনটা যায় না, পরবর্তী d অরবিটালে চলে যায়। কেন যায়? আমরা লেন্থা নামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটা একটু ব্যাখ্যা করতে পারি। এরকম আমি এখানে 18 পর্যন্ত স্কিপ করে দিয়েছি ar দিয়ে। ar মানে 18, এ হচ্ছে আমার 20, 30, 36 আর 10 = 40, আর এ হয়ে গেল আমার কত? 48,
আর হচ্ছে 6 হচ্ছে 54, 54 আর 3 57। এই হলো আমার টোটাল 57টা ইলেকট্রন। এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম 4f টা শূন্য আর 5d তে চলে গেছে। কেন চলে গেছে? 4f এর শক্তি যদি আমি n + l নিয়ম অনুযায়ী করি তাহলে 4 + 3 = 7 হয়। আর 5d এর কথা যদি আমরা চিন্তা করি 5d, এটা 4f এর জন্য করলাম। আবার 5d এর কথা যদি চিন্তা করি তাহলে এখানে 5n এর মান d = 2 হচ্ছে 7। অর্থাৎ একাধিক অরবিটালের শক্তি সমান। আমরা কিন্তু একাধিক অরবিটালের শক্তি সমান হলে যার n এর মানটা কম থাকে তাতে আমরা আগে ইলেকট্রন দেই। নিয়ম f যদি আমরা বলি তাহলে 4f এ n এর মান কম অর্থাৎ 4, আর 5d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5। তাই নিয়ম অনুযায়ী আমার ইলেকট্রনটা 4f এ যাওয়ার কথা, কিন্তু ইলেকট্রনের ক্রসওভার ঘটার কারণে ইলেকট্রন 4f অরবিটালে না গিয়ে 5d অরবিটালে চলে যায়। এই হচ্ছে আমার আরেকটা ব্যতিক্রম নিয়ম। সেই সাথে আমাদের ব্যতিক্রম নিয়মগুলো সহ হয়েছে যে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা করো এবং কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা যেটা থাকবে সেই কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর তথ্য। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা যদি কাকে বলে এটা যদি না জানি তাহলে আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। কোন একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, সেই অরবিটালটার আকৃতি কি এবং সেই ইলেকট্রনটা তার নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সকল বিষয় এবং সেই যাবতীয় যে বিষয়গুলো আছে ইলেকট্রনের, এই যাবতীয় বিষয়গুলো বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় বা যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? কোয়ান্টাম সংখ্যা বলি। আমি যদি আবার বলি যে কোয়ান্টাম সংখ্যাটা কি, কোয়ান্টাম সংখ্যা হলো যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন এর কক্ষপথ বা ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, ওই কক্ষপথের আকার আকৃতি এবং ওই কক্ষপথের যে তোমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং কোনো একটা কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের সময় সেই ইলেকট্রনটা নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, এই সকল বিষয় বোঝানোর জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা করব, যেটা আমরা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ধাপ। এখানে কোয়ান্টাম সংখ্যা আসলে কি? কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কোনো একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে, সেই কক্ষপথের আকার আকৃতি এবং সেই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং সেই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এগুলো যাবতীয় বিষয় বোঝানোর জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে 4 ধরনের। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তোমরা ইচ্ছে করলে এই কোয়ান্টাম সংখ্যাগুলোর পাশে তাদের ইংরেজি নামগুলো বসিয়ে দিতে পারো। এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা কি বুঝি? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা যে কোনো একটি ইলেকট্রন যে প্রধান শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসটাকে পরিভ্রমণ করে সেই প্রধান শক্তি স্তরটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে মূলত n দ্বারা প্রকাশ করা হয়। যেমন n এর মান 1 2 3 4 5 6 4 5 এরকম ডট 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 আমরা বলতে পারি। আবার এই প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা k l m n ডট 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 অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর ডট 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 দ্বারা প্রকাশ করতে পারি। এখানে n এর মান দ্বারা বোঝা যাবে যে ইলেকট্রনটা কোন প্রধান শক্তি স্তরে বা কোন প্রধান কোয়ান্টাম সংখ্যায় আছে। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে একটি ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরের পাশে নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এই ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে
তা বোঝানোর জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ কোনো একটি ইলেকট্রন কোনো একটি প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় তাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটার মান আমার n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। কিভাবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্যাট মিন্স l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। কিভাবে? l এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি এবং আকৃতি নির্ধারণ হয়। অর্থাৎ l এর মান দ্বারা উপশক্তি স্তরটার আকৃতি কি রকম, এবং l এর মান যদি 0 1 2 3 এরকম যায় তাহলে উপশক্তি স্তরগুলো যথাক্রমে s p d f দ্বারা সূচিত করা হয়েছে। l এর মান যখন 0 হবে তখন হবে s উপশক্তি স্তর, 1 হলে হবে p, 2 হলে হবে d, f হলে হবে কি 3। এখানে কিভাবে আমরা l এর মানটা কিভাবে n এর উপর ডিপেন্ড করে এটা একটু দেখব। যে n ইকুয়াল যদি 1 হয় l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 আছে n-1, n এর মান 1 -1, তার মানে কোনো মান নাই। l ইকুয়াল 0 তাই 1s। এক নম্বর শক্তি স্তরে একটা মাত্র উপশক্তি স্তর, সেটা হচ্ছে 1s। এবার n এর মান যদি 2 হয় তাহলে l এর মানটা ডিপেন্ড করে 0 সহ n-1। তার মানে 0 আছে n-1 মানে কত 1, দুইটা মান আছে l এর। তাহলে এখানে দুইটা উপশক্তি স্তর, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। n ইকুয়াল 3 হলে 0 1 2 মানে 3s 3p 3d। n ইকুয়াল 4 হলে 0 1 2 3 4s 4p 4d 4f। এভাবে উপশক্তি স্তরগুলোকে সূচিত করা হয়। তবে এখানে পূর্ণ রূপগুলো লিখে দিছি। s মানে শার্প বোঝাচ্ছে, আর p মানে প্রিন্সিপাল, d মানে ডিফিউজ, f মানে ফান্ডামেন্টাল। এরকম বিভিন্ন শক্তি স্তরের প্রথম যে মানে বর্ণটা আছে, প্রথম যে লেটারটা আছে সেটাতে আমরা কি এটাকে প্রকাশ করি। এখন আমরা এরপরে যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করি। এবার আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে দেখব। যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে আমরা m দ্বারা প্রকাশ করি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এর মান, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর। মানে m এর মানটা হবে 0 সহ প্লাস মাইনাস l, মানে m এর মানটা হবে 0 সহ প্লাস মাইনাস l। ধরো l এর মান হলো 2, এটার মানে হচ্ছে 0 থাকবে আবার প্লাস মাইনাস 2 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত এই মানটা আসবে। আমরা একটা নিচের দিকে দেখলে একটু খেয়াল করতে পারবো। যেমন s এর জন্য l ইকুয়াল যখন 0, m এর মানটাও 0। কেন? 0 সহ প্লাস মাইনাস l। তাই আমার l এর মান যদি 0 হয় এটা 2 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে, একটা মান থাকবে একটা মান। যেমন s এর একটি 1s। আবার p এর জন্য একটা যদি l এর মান 1 হয় তাহলে m এর মান হবে -1 0 প্লাস 1। d এর জন্য যদি l এর মান 2 হয় -2 -1 0 প্লাস 1 প্লাস 2। এভাবে f এর মান যদি 3 হয় তাহলে -1 -2 -1 -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এভাবে যাবে। আবার এই ক্ষেত্রে আমরা s অরবিটালে m এর মান দেখলাম আমরা একটা, p অরবিটালে দেখলাম আমরা তিনটা, d অরবিটালে হচ্ছে 5টা, f অরবিটালে হচ্ছে 7টা। মানে যে 1s 2s 2p পরে ওই রকম যে অরবিটাল গুলো আছে ভাগ করা আছে এগুলা। যেমন s এর জন্য কোনো একটাই, p এর আবার ভাগ আছে তিনটা, px py pz, d এর আবার dxy dyz dzx এরকম dx2 dz2 এরকম অনেকগুলো ভাগ আছে। f এর ভাগ আছে 7টি। যে কোনো শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা মানে m এর মান, যে কোনো একটা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বা m এর মানটা হবে 2l প্লাস 1। মানে l এর যে মানটা পাবো তাকে দ্বিগুণ করব, সাথে 1 যোগ করলে যে কয়টা মান আসবে সেটা হচ্ছে তার m এর মান মানে অরবিটাল সংখ্যা। এবার আমরা দেখব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন আমরা জানি নিজস্ব অক্ষের চারদিকে ঘুরে, আর ওই অক্ষের ঘূর্ণায়মান অবস্থায় সে ঘড়ির দিকে ঘুরলো না কি বিপরীত দিকে ঘুরলো এটা বোঝানোর জন্য আমরা দুই ধরনের কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। একটা হচ্ছে প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। s এর মানটা হচ্ছে প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। এই হচ্ছে আমার চার ধরনের কোয়ান্টাম সংখ্যা। এখন আমাদের প্রবেশ ক্ষমতা এটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আমার 1 এবং 2 অ্যাসাইনমেন্টের এই দুটো তথ্য শেষ হয়ে যাবে। আমি
অ্যাসাইনমেন্টের 1 এবং 2 এই দুইটা তথ্য আমি একটা পার্টে দিব এবং বাকি যে দুটো অংশ আছে 3 এবং 4 সেটা আমি পরবর্তী পার্ট 2 তে তোমাদের জন্য দেব। কারণ একদিনে এগুলো সব সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো দেখাতে পারতেছি না, এখন অনেক রাত হয়ে গেছে, আমি সময় স্বল্পতার জন্য এগুলো আজকে দেখাইতে পারলাম না। বাকিগুলো আমি শুধুমাত্র এখন এটা দেখাই দেব, ওই ছকের মাধ্যমে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটালের সংখ্যাটা দেখাবো এবং পরবর্তী পার্ট যেটা থাকবে সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বা নেক্সট পার্ট 2 তে আমি বাকি দুটো অংশের সলভ দিয়ে দেব। এবার চতুর্থ শক্তি স্তরে অর্থাৎ n = 4 হলে তার মোট অরবিটাল সংখ্যা কতগুলো এবং সেই শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন প্রবেশ করতে পারে তা আমরা ছকের মাধ্যমে দেখাইলাম। কিরকম, যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n = 4, আর এক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 4 হয় তাহলে তাতে মোট অরবিটাল সংখ্যা কতগুলো এবং সেই অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন প্রবেশ করতে পারে তা জানবো। এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে 0 তো আছে, n-1, 4-1 মানে 3, 0 1 2 3 এই তিনটা মান। এরপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, 0 সহ +-l। তাহলে এখানে যেহেতু l এর মানটা হচ্ছে 0 তাই m এর মানটাও 0ই আসছে। এক্ষেত্রে l এর মান 1 তাই -1 0 +1 অর্থাৎ 0 সহ +-l। এক্ষেত্রে l এর মান যদি 2 হয় তাহলে -2 -1 0 +1 +2। n এর মান যদি আমার l এর মান যদি আমার 3 হয় অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় -3 -2 -1 0 +1 +2 +3। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কোন একটা ইলেকট্রনের স্পিন হয় প্লাস হাফ অথবা কি মাইনাস হাফ। তো এই ক্ষেত্রে আমার প্লাস হাফ, এই ক্ষেত্রে কতগুলা, তিনটা অরবিটালে প্রত্যেকটাতে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন যেতে পারে, তাহলে 3 * +-1/2, 5 * +-1/2, 7 * +-1/2। এবার যদি আমরা অরবিটালের সংখ্যার কথা চিন্তা করি তাহলে অরবিটাল সংখ্যার সূত্রটা হচ্ছে 2l + 1, তার মানে l এর মান 0, 0 হলে 2l মানে 0 + 1 একটি। এক্ষেত্রে 2l + 1 এর মান হচ্ছে 1, 2 আর 1 তিনটি, 2l + 1 মানে 2 দুগুণে 4 আর 1 5টি, 2l + 1 মানে 3 দুগুণে 6 আর 1 7টি। আমরা জানি মোট ইলেকট্রন সংখ্যার সূত্রটা হচ্ছে 2 × 2l + 1, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন যেতে পারে আর টোটাল যতগুলা অরবিটাল থাকে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন যেতে পারে। কিরকম, যে আমরা যদি দেখি যে 2 × 2l, এক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো, সূত্রটা হচ্ছে 2 × 2l + 1। আমরা যদি এখানে ব্র্যাকেটের ভিতরে l এর মানটা 0 বসাই, 2 × 0 0 + 1 মানে 1, 2 একে গুণ করলে 2টি। আমরা যদি এখানে 1 বসাই তাহলে সেম হবে 6টি, 2 একে 2 আর 1 3, 3 দুগুণে 6। আমি যদি এখানে 2 বসাই 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10। আমি যদি এখানে 3 বসাই l এর মান তাহলে আমার কত হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে 14টি। তাহলে আমি 4 নম্বর শক্তি স্তর যদি হিসাব করি তাহলে চতুর্থ শক্তি স্তরের টোটাল অরবিটাল হচ্ছে আমার 16টি, আমার টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি। এটা আমি আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে কোন একটি প্রধান শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে n²। যেহেতু 4 নম্বর শক্তি স্তর তাই 4² মানে 16টি। আবার প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন প্রবেশ ক্ষমতা 2n², তাহলে n এর মান যদি 4 হয় তাহলে 4 4 16, 2n² মানে 16 দুগুণে 32টি। এই হলো আমাদের 1 এবং 2 অ্যাসাইনমেন্টের 1 এবং 2 প্রশ্নের সমাধান, এবং যেভাবে লিখছি এটা তুমি এই আনুষঙ্গিক একটু মডিফাই করতে পারো, প্লাস হুবহু এভাবেও লিখতে পারো, তবে একটু মডিফাই করে লেখাই ভালো যেহেতু অ্যাসাইনমেন্টের ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের পরবর্তী যে দুটো অংশ আছে আমাদের 3 এবং 4, তাহলে এটা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের যে সেকেন্ড পার্ট থাকবে, আমি সেকেন্ড পার্ট দিয়ে দেবো, আর এই অ্যাসাইনমেন্টের সাথে আমি সেকেন্ড পার্টের লিঙ্কটাও যুক্ত করে দেব। ঠিক আছে, তোমরা সবাই দেখে নিবা। আশা করি সবাই অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা, আমি যত সময়ের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।